প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আগাছাতে। আমি আর কে দাস। সকলকে নমস্কার, আদাব জানাচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমার মনের কথা। সবই আমার মনের কথা। আমি একজন অতি সাধারণ মানুষ হিসাবে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় জাতিসংঘে গিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, সরকার প্রধান হিসেবে। অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশের গর্ব। তিনি একজন নোবেল বিজয়ী। সব কিছু মিলে আমাদের গর্বের মানুষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে আমরা খবরে যা শুনেছি, দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে উত্তরণের জন্য একটা পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবার জন্য তিনি সব রকমের সহযোগিতা করে যাবেন। এখন আমার মনের কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমার মনে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান সংস্কার করা। যদিও আমাদের সরকার, ইউনূস সরকার 6টি কমিশন করেছেন 6টি ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে হচ্ছে দুটো ক্ষেত্র। একটি হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার, আরেকটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন সংস্কার। দুর্নীতি দমন কমিশন সংস্কারটা এমনই হওয়া উচিত, অর্থাৎ শুধু বাংলাদেশের সংসদ সদস্য নয়, যারা সরকারের বড় বড় আমলা, যারা সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন, তাদের নিয়োগকালে কত টাকা তাদের বিষয় সম্পদ আছে তার একটি সঠিক তথ্য যাচাই বাছাই করে এবং নিয়োগপত্রে তা উল্লেখ করা কত টাকা সম্পদ আছে। এবং প্রতি 5 বছর পরে পরে যেমন নির্বাচন হয়, ঠিক তেমনিভাবে প্রতিটা সরকারি চাকরিজীবী তাদের ওই সম্পদের হিসাব নেওয়া আমার মনে হয় খুবই সরকারিভাবে জরুরি। এই ক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ চলবে না, অর্থাৎ বাধ্যতামূলক নিতেই হবে। এটা এমনভাবে হবে যে সরকারের বাধ্যতামূলক কাজ। 5 বছর পরে পরে প্রতিটা সরকারি কর্মকর্তা কর্মচারীর ধন সম্পদের হিসাব নেওয়া এবং জনসম্মুখে তা প্রচার করা। যদি তাই করা যায় শক্তিশালী রূপে, যে কোনো ক্ষমতা নেই, সরকারও তাতে হস্তক্ষেপ করার মতো কখনো কোনো দিন সাহস পাবে না, এমন ধরনের একটা যদি দুর্নীতি দমন কমিশন করা যায়,
তাহলে হয়তোবা দেশে যদি দুর্নীতি কমে আসে, তাহলে লোভ লালসা মানুষের অনেক কমে যাবে। দেশের মানুষও অনেকটা স্বস্তিতে থাকতে পারবে, সিন্ডিকেটও করতে পারবে না। যে আমরা বলি শুধু সিন্ডিকেট সিন্ডিকেট, কারা করে? যারা পয়সার লোভ থাকে বেশি, যে ক্ষেত্রটার মধ্যে পয়সা আছে, এই জায়গা থেকে ইনকাম করা যাবে, তারা তখন তাদের নৈতিকতা হারিয়ে ফেলে, কারণ অর্থ অনেক। তাই তারা সেখান থেকে শোষণ নিপীড়ন করা আরম্ভ করে যায়। কিন্তু যখনই এমন একটা আইন হবে যে 5 বছর পর পরে বাধ্যতামূলক তাদের হিসাবে সম্পদ দিতেই হবে, তখন কিন্তু ওই সাহসটুকু পাবে না যে আমার তো সম্পদের হিসাব দিতে হবে, কিভাবে আমি সম্পদ গড়লাম, 5 বছর পরে আমার এত সম্পদ হলো কিভাবে। এই ভয় যখন ভিতরে প্রবেশ করবে, তখন কিন্তু মানুষ আর এত দুর্নীতি করবে না। আরেক হচ্ছে নির্বাচন কমিশন। যদিও আমাদের মাননীয় নির্বাচন কমিশন সংস্কারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার অত্যন্ত ভালো লোক, এরপরও উনি বয়সও হয়েছে, যে কারণেই হোক দু একটি কথা, অর্থাৎ ওনার ওই পদে থেকে একটু অন্যদিকে কথাবার্তা বলে ফেলেছেন। কেননা যে কোনো দেশেই আমরা উন্নত গণতান্ত্রিক দেশে দেখছি নির্বাচন কমিশন কত শক্তিশালী। নির্বাচন কমিশন কখনো কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় না। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে কত শক্তিশালী নির্বাচন কমিশন, মানে ওই নির্বাচনকালীন সময়ে ওই নির্বাচন কমিশনের উপরে কারো কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকারই নেই। অর্থাৎ নির্বাচন কমিশন যেটা ভালো মনে করে সেটি করে থাকেন। আমরা দেখেছি যে হস্তক্ষেপ করেও পারে নাই ভারতে বা অন্য বিশ্বের অন্য দেশগুলিতে নির্বাচন কমিশনের উপর নির্বাচনকালীন সময়ে। ঠিক তেমনই যদি আমাদের বাংলাদেশে এমন একটা নির্বাচন কমিশন হয়ে যায় যে ওই নির্বাচনকালীন সময়ে সমস্ত প্রশাসন সব কিছু নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে, একটি পুলিশও তাদের কথা বিনে অন্য কোনো কাজ করতে পারবে না। যদিও বাংলাদেশে আইন আছে, কিন্তু সরকারগুলোর নগ্ন হস্তক্ষেপের কারণে আর ওই দুর্নীতির লোভে, অর্থাৎ সরকারও তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে থাকে। বিভিন্নভাবে প্রতিটা সরকারই নির্বাচন কমিশনকে কলুষিত করেছে, তাদের নিজেদের মতো লোক নিয়োগ দিয়েছে বিভিন্নভাবে। অর্থাৎ ওই ব্যাপারটা যাতে না করতে পারে, আইন আছে আমার কাগজে, প্রয়োগ হবে না জনসম্মুখে, বাস্তবে তা হবে না। আইন যেটা আছে তাই করতে হবে। অর্থাৎ যে কোনো সরকার থাক, ওই সরকার হয়ে যাবে পুতুল সরকার নির্বাচনকালীন, আর নির্বাচন কমিশন হবে সরকারের মতো ক্ষমতা। এবং এটা এমনই ক্ষমতা হবে, এমনই আইন হোক বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের মডেলের মতো, যাতে ওই নির্বাচন কমিশনের উপরে কোনো সরকার হস্তক্ষেপ করতে না পারে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা যেন অতি সহজে হয়ে যায়। এখন আমি আমার গত পর্বে, আমরা তো অতি সাধারণ মানুষ, আমরাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাই। কেন? ওই যে নির্বাচনের সময় আসলে এক কাপ চায়ের জন্য দোকানে বসে থাকি, আসলো একজন প্রার্থী, আসলো বুকে জড়িয়ে ধরল, হ্যাঁ আপনাকে ভোট দেব, কিন্তু বিচার বিশ্লেষণ করি না
কোন লোকটি সৎ, কোন লোকটি অসৎ, কার সম্পদ পূর্বে কত ছিল, বর্তমানে কত হয়েছে, সে টাকাটা কোথায় পেল, এই ব্যাপারগুলি আমরা সাধারণ মানুষ কিন্তু কখনই বিচার বিশ্লেষণ করি না, কিন্তু করা উচিত। যে একজন সংসদ সদস্য, আমি যেই এলাকার একজন ভোটার, যে থানার একটি ভোটার, যে উপজেলার একটি ভোটার, আমার ওই সংসদ সদস্য তিনি কেমন মানুষ। আবার আমরা আরও কি করি, সবচেয়ে জঘন্য, যে নির্বাচনে একদিন দুদিন আগে 500-1000 টাকার জন্য নিজের ভোট বিক্রি করে দেই। আরে ভাই, আমাদের তো চিন্তা করা উচিত। আজকে 500-1000 টাকা খেলাম, কিন্তু তারা যখন ক্ষমতায় আসবে, এই 500-1000 টাকা উঠানোর জন্য তারা কি করবে, 100 কোটি টাকা দুর্নীতি করে ফেলবে। যদি তাদের 2 কোটি টাকা একটা নির্বাচনে খরচ হয়, তারা ওই আগামী 5 বছরে 2000 কোটি টাকা দুর্নীতি করবে। কি একটা উসিলা আছে, আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি, উসিলা কি, আমার নির্বাচনে অত টাকা খরচ গিয়েছে। আবার আমার দুর্বলতা কি, আমি একজন সাধারণ মানুষ হিসাবে দুর্বলতা কি, আমি 500-1000 টাকা ওই প্রার্থীর কাছ থেকে আমি গ্রহণ করেছি। কেন ভাই? 500-1000 টাকা বা 2000 টাকা কি আমার জীবন যাবে? আমি কেন আমার ভোটটাকে আমি বিক্রি করে দেব? তাই কখনই যেন আমরা এই কাজটুকু না করি, নিজের ভোট বিক্রি না করি। আমরা প্রার্থী দেখব, যাচাই বাছাই করব, কোনো পয়সা খাবো না, 1 কাপ চাও খাবো না। হ্যাঁ, প্রার্থী আসছেন, ঠিক আছে, ভোট দেব, কিন্তু আমার বিবেককে প্রশ্ন করব, বিবেক দিয়ে আমি বিশ্লেষণ করে দেখব কোন প্রার্থী ভালো, তাকে আমি আমার ভোট প্রয়োগ করব। যদি এভাবে আমরা করতে পারি, তখন যিনি সংসদ সদস্য হবেন তিনিও চিন্তা করবেন, আমার তো ইলেকশন করতে যে মাত্র কিছু পয়সা খরচ হয়েছে, আমার তো অত টাকা যায় না, তাহলে আমি কেন জনগণের টাকা আমি চুরি করব, দুর্নীতি করব? আমি জনগণের সেবা করব। কারণ একজন পার্লামেন্টারিয়ান বা একজন সংসদ সদস্য তো তিনি সরকার তরফ থেকে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেনি, বেতন ভাতা, বাড়ি গাড়ি, এগুলো তো পাননি। তাহলে একজন মানুষের আর কি লাগে? তিনি চিন্তা করবেন যে আমার অত টাকা খরচ যায়নি, আমার অত দুর্নীতি করারও প্রয়োজন নেই। সুতরাং তারাও ধীরে ধীরে ওই দুর্নীতি থেকে সরে আসবে। পরিশেষে বলবো যে সচেতনতা সাধারণ ভোটার কি হতে হবে, আমরা যেন কোনোভাবেই কারো কাছে বিক্রি না হই, এটাই আমার শেষ কথা। আমরা বিক্রি হব না, সাধারণ ভোটাররা বা যারাই ভোটার হোক, আমরা বিক্রি হব না। এই হয়েছে আমাদের শেষ প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাই যেন দৃঢ়ভাবে আমাদের মনের মধ্যে গেঁথে থাকে, তাহলেই আমাদের দেশ ধীরে ধীরে দুর্নীতিমুক্ত হয়ে যাবে, দেশ উন্নতির পথে যাবে। ধন্যবাদ সকল দর্শককে। ভালো থাকুন, সুস্থ থাকুন।